হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। খুব সম্প্রতি ডনলির একটা নতুন সিনেমা এসেছে, হোলি নাইট ডেমন হান্টার নামে, যেটা একটা অ্যাকশন হরর সিনেমা। রিলিজ পেয়েছে হচ্ছে 30 এপ্রিল, তা তো অনেক আগেই রিলিজ পেয়েছে। তো যাই হোক, এই সিনেমা যেহেতু নতুন সিনেমা, এটা যদি আমরা আমাদের মেইন চ্যানেলে দিই তাহলে স্ট্রাইক আসার সম্ভাবনা রয়েছে। আর এই কারণে আমরা করেছি কি এটাকে অনলি জাপানিজ চ্যানেলে দিচ্ছি, যেহেতু এটা আমাদের সাব চ্যানেল, মেইন চ্যানেল না। তো এখানে স্ট্রাইক আসলে যদি এই চ্যানেল 2-1 মাস বন্ধ থাকে, আমাদের খুব একটা প্রভাব ফেলবে না। আর তোমরাও মনে করো আমাদের এখান থেকে সিনেমাটি সম্পর্কে জানতে পারলে। তো যাই হোক, খুবই সংক্ষেপে আমি সিনেমাটি এক্সপ্লেন করবো এবং আমি চেষ্টা করবো সংক্ষেপে যতটুকু বোঝানো যায় ততটুকু বোঝানোর জন্য। তবে তোমরা যারা ডনলির ফ্যান রয়েছে তারা অবশ্যই মেন সিনেমাটাও একবার দেখবে। আর সিনেমা শুরু হওয়ার আগে এই সিনেমার সম্পর্কে কয়েকটা ফ্যাক্ট বলি। সিনেমাটি নির্মিত হয়েছিল বাংলাদেশি 70 কোটি টাকা বাজেটে। বক্স অফিসে অলরেডি 150 কোটি টাকার মতো ব্যবসা করেছে। আইএমডিবি রেট হচ্ছে 10-এ 5.2, বাট ডনলির সিনেমা হিসেবে এটার আইএমডিবি রেট একটু কমই আর কি। তবে আশা করছি অ্যাকচুয়াল সিনেমাটা তোমাদের পছন্দ হবে। তো যাই হোক, আমরা মূল কাহিনীতে যাবো তার আগে ছোট্ট একটা ব্রেক রয়েছে। তোমরা ব্রেকটা স্কিপ করতে চাইলে যাবে হচ্ছে ডিসক্রিপশনে, সেখান থেকে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। গাইস, আজকে তোমরা একটা অসাধারণ অ্যাপ সম্পর্কে জানতে চলেছো, যেখানে হাজার হাজার মানুষ আসল টাকা উপার্জন করছে। আর তুমিও পারো এই প্ল্যাটফর্মে গেম খেলে টাকা উপার্জন করতে। আর এখানে রয়েছে বিশাল গেমের কালেকশন, যেখানে তুমি তোমার গেমিং স্কিল, স্ট্র্যাটেজি, প্রেডিকশন ব্যবহার করে আসল টাকা জিততে পারো। তুমি ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো লাইভ গেমও প্রেডিকশন করে টাকা আয় করতে পারো। আর এছাড়াও আমাদের যে প্রোমো কোডটা রয়েছে স্ক্রিনে, সেটা ব্যবহার করে সাইন আপে পেয়ে যেতে পারো বোনাস এবং 250টি ফ্রি স্পিন, যেখানে প্রতি স্পিনে গিফট জেতার সুযোগ রয়েছে। আর এই বোনাস ব্যবহার করে যে কোনো গেম খেলে বোনাসটিকে রিয়েল মানিতে কনভার্ট করা পসিবল, এবং এটা বিকাশ, নগদ, রকেট উপায়, ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করা পসিবল। আর হ্যাঁ, তুমি প্রথম ডিপোজিটেই পাবে 125% বোনাস। তো রেজিস্ট্রেশন করতে পারো এবং শুরু করতে পারো রোজগার করা। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো যাই হোক, ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। বাট এখানে যে সমস্যাটা হবে এই সিনেমাটা এক্সপ্লেন করতে, নাম নিয়ে একটু সমস্যা হবে, কে কোনটা এটা বোঝা একটু টাফ হবে, কারণ অনেকগুলো ক্যারেক্টার। তবে তারপর আমি চেষ্টা করবো এবং এটার যে ভিডিও এডিটর তাকেও চেষ্টা করতে হবে ক্যারেক্টারগুলো চিনে এবং সিচুয়েশন বলছে আমার কথার সাথে অ্যাডজাস্ট করে ভিডিওগুলো দেওয়ার জন্য। তা না হলে কেউ ঘোরার ডিমাগ আমাথা কিছু বুঝবে না। তো যাই হোক, এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের জন বু নামের একটা মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো হয়, যে একটা ভিডিও রেকর্ড করে এবং সে তার একজন পেশেন্ট ইয়ানশুর মাথার অবস্থা সম্পর্কে বলছিল। তো অ্যাকচুয়ালি তার পেশেন্ট যে ইয়ানশু ছিল, তার মা 5 বছর আগে ক্যান্সারে মারা যায়। আর মা মারা যাওয়ার পরে সে দূরের একটা গ্রামীণ এলাকায় একাই বসবাস করতো। তারপরেও স্বপ্ন ছিল কে আইডল হবে, মনে করো ওই যে ব্ল্যাক পিঙ্কের মতো রকম একটা কিছু হবে। তো এটা নিয়ে ওর মাথায় অনেক প্রেশার ছিল, অডিশনের প্রেশার, কাজের প্রেশার। তো এই জন্য ওর মাথায় অনেক বেশি চাপ পড়ে এবং তারপর অসুস্থ হয়ে পড়ে। তো এই কারণে ইয়াংশুর এখন এমআরআই করা হচ্ছিল ওর মাথার চিকিৎসার জন্য। আর এটা দুজন ডক্টর অবজার্ভ করছিল। কিন্তু হঠাৎ করেই এমআরআই রুমের লাইট বন্ধ হয়ে যায় এবং দেখা যায় ওই এমআরআই বেড থেকে ইয়াংশু নামের সেই পেশেন্টটা গায়েব হয়ে গিয়েছে। তো এরপর দুজন ডক্টর যখন ইয়াংশুর সামনে যায়, তখন দেখা যায় কোন একটা আধ্যাত্মিক শক্তি ওই ডক্টর দুজনকে একটা ঝাটকা দিয়ে ফেলে দেয়। আর তারপর ইয়াংশু সবার সামনে আসে এবং শয়তানের মতো হাসতে থাকে। তো এটা হচ্ছে সিনেমার ইন্ট্রো ছিল। আর তারপর আমাদের এই সিনেমার মেইন যে ক্যারেক্টারগুলো তাদেরকে দেখানো হয়। আমরা হোলি নাইট ডেমন হান্টার টিমকে দেখি, মানে সিনেমার নামও হোলি নাইট ডেমন হান্টার, এবং এই সিনেমাতে এই ডেমন ধরার যে একটা টিম রয়েছে তাদের নাম হচ্ছে হোলি নাইট ডেমন হান্টার। এবং তারা মনে করো প্রাইভেট ডিটেকটিভ, তুমি টাকা দিলে তোমার বাড়ির ভূত ছাড়িয়ে দেবে এরকম একটা কিছু। তো তাদের টিমের যে ম্যানেজার তার নাম হচ্ছে কিম, মানে মাঝেরটা ওই ছেলেটা, এবং ওদের সাথে রয়েছে স্যারন, যে আর কি মনে করো কবিরাজ টাইপ, মন্ত্রতন্ত্র জানে, ভূত ছাড়ানোর ক্ষমতা রাখে। এবং ওদের যে লিডার তার নাম হচ্ছে বাইও, আই মিন আমাদের ডনলি। তো যাই হোক, ওদের কাছে চই করে কি একজন মানুষকে নিয়ে আসে। আর চই হচ্ছে মূলত একটা দালাল, যে আর কি ওদেরকে কাজ এনে দেয়। তো চইর সাথে যে লোকটা এসেছে সে আমাদের ডনলিকে বলে যে তার একটা মেয়ে রয়েছে, 17 বছর বয়স, হঠাৎ করে সে গায়েব হয়ে গিয়েছে। আর আমার মেয়ে কোনো ফালতু মেয়ে নয় যে একা একা বাইরে চলে যাবে। তো আমার মনে হয় আমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, প্লিজ আমাদের সাহায্য করুন। আর এর সাথে সে এটাও বলে তার মেয়েকে খোঁজার জন্য এর আগেও 3 জন ডিটেকটিভ চেষ্টা চালিয়েছে, কিন্তু তাদেরকে উল্টো পেটানো হয়েছে। তো এতে বোঝা যাচ্ছে অনেক বড় কোনো গ্রুপ রয়েছে। তো প্লিজ আমার মেয়েকে বাঁচান। তো তখন আমাদের ডনলি গ্রুপ আশ্বাস দেয় সমস্যা নেই, আপনার মেয়েকে আমরা খুঁজে বের করে দেবো। আর এর বিনিময়ে ওই লোকটি ওদেরকে অনেক টাকা দেয়। আর এর মধ্যে থেকে কিছু টাকা আমাদের ডনলি করে কি ওই চইকে দেয়, যে আর কি মনে করো দালাল আর কি কাজ নিয়ে এসেছে। আর যাওয়ার সময় চই বলে এই কেসের জন্য কিন্তু অলরেডি অনেক মানুষ মারা গিয়েছে, তোমার আগে যারা প্রাইভেট গোয়েন্দারা গিয়েছে তারা কিন্তু মনে করো ভালোই কেলানি খেয়েছে। তো খুবই সিরিয়াস একটা কেস। আর এরপর টিভিতে দেখানো হয় কোরিয়াতে অনেকজন মানুষকে কোন একটা আত্মা মেরে ফেলছে বা এই ধরনের কোন একটা কিছু। তবে পুলিশ তো আর এগুলোতে বিশ্বাস করবে না, কিন্তু পুলিশের মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। আর তারপর টিভিতে আমরা একটা লোককেও দেখতে পাই যার চোখগুলো একদম শয়তানের মতো দেখাচ্ছিল। তবে এই দৃশ্য দেখে পুলিশ তো অবাক হয়ে যায় এবং এই বিষয়ে জানার জন্য পুলিশ যায় হচ্ছে ফাদার মার্কোর কাছে। এবং ফাদার মার্কো ওই লোকটার চেহারা এবং যাদের লাশ, ওই লাশগুলো দেখে বলে নিশ্চয়ই এটা কোনো শয়তানের কাজ এবং এটা কোনো অভিশাপের কারণে হচ্ছে, এবং যে অপরাধগুলো করছে সে হয়তো শয়তানের শক্তিকে বশ করতে যাচ্ছে এবং অলরেডি কিছু শয়তানের শক্তি ওর কাছে চলেও এসেছে। তো বুঝতেই পারছো, যেহেতু শয়তানের শক্তি ইউজ করে অলরেডি শহরে আকাম কুকাম চলছে, তার মানে এই শয়তানকে বশ করার জন্য একটা টিমের প্রয়োজন। আর এই জন্যই তো আমাদের ডনলির টিম রয়েছে। তো যাই হোক, এরপর আমাদের ডনলির টিম একটা জায়গায় অবস্থিত হয় এবং এটা এমন একটা জায়গা যেখানে যত নেশাখোর রয়েছে, আধ্যাত্মিক নেশাখোর আর কি, তারা ওখানে
ওখানে নেশা করে পড়ে রয়েছে। তো ওখানে গিয়ে একটা মহিলা করে টাকা খাইয়ে জিজ্ঞাসা করে যে এখানে কোথায় কি রয়েছে আরো বল। তো ওই মেয়ের কাছ থেকে তথ্য নিয়ে ওরা করে কি ভেতরে যায় যেখানে শয়তানি রিচুয়াল চলছিল, এবং এখানে দেখা যায় সুজির নামের ওই মেয়েটিকে পুরো মনে করো কাপড় ছাড়া রেখে সাদা কাপড় দিয়ে ঢেকে শয়তানের মতো একটা বিশাল হাতে রেখে রিচুয়াল বা তোমার কালো জাদু করা হচ্ছিল। বাট তখনই সেখানে ডনলি উপস্থিত হয় আর ওই জায়গাতে অ্যাটাক শুরু করার এই কারণে ওদের রিচুয়াল মাঝপথে বন্ধ হয়ে যায়। আর এখানে আমরা সেই লোকটিকেও দেখতে পাই যাকে আমরা একটু আগে টিভি নিউজে দেখেছিলাম যে শয়তানের মতো চোখ জ্বলছে। তো যাই হোক এরপর শুরু হয়ে যায় শয়তানের পূজারী ভার্সেস হান্টার টিমের লড়াই। তো এখানে ডনলি এবং জিম যখন লড়াই করছিল, আই মিন ডনলির ম্যানেজার, তখন ওই কবিরাজ মেয়ে শ্যারন করছিল কি সুজিনের ভেতর থেকে ওই শয়তানটিকে বের করার জন্য এক্সোরসিজম করা শুরু করে। আর এই কারণে আমরা দেখতে পাই ওর পুরো চোখ সাদা ঘোলাটে হয়ে গিয়েছে। তো যাই হোক তারপর শ্যারন করে কি সুজিনের চোখের সামনে একটা মেটালের চাকতি রাখে, আর এর ফলে যেটা হয় ওর ভেতরে শয়তানি যে আত্মাটা ঢুকেছিল তার জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আবার এইদিকে কিম করছিল কি এই সুযোগে সবকিছু রেকর্ড করছিল, এবং ও খেয়াল করে এখানকার প্রত্যেকটা মানুষের কানের নিচে এক ধরনের চিহ্ন আঁকানো রয়েছে। আর এইদিকে শ্যারন ওর উপরে শক্তি প্রয়োগ করে আর ওই সুজিন নামের মেয়েটার ভেতর থেকে শয়তানি আত্মাটাও বের করে ফেলে। তবে ভাগ্য ভালো ওই শয়তানি আত্মা সুজিনকে পুরোপুরি কন্ট্রোলে নিতে পারেনি, যে কারণে অল্পের জন্য বেঁচে গিয়েছে। আর অন্যদিকে আমরা দেখি হসপিটালে গিয়েছে হচ্ছে সেই ফাদার মার্কো এবং জন বুশ সাথে দেখা করে, মানে এই সিনেমার শুরুতে যে ডাক্তারকে আমরা দেখেছিলাম মনোরোগ বিশেষজ্ঞ তার সাথে দেখা করে। তো এখানে আমরা জানতে পারি যে ইয়ং সুই নামের যে মেয়েটাকে তোমার ওই যে এমআরআই মেশিনে ঢোকানো হলো তারপর ভূতে ধরলো, ওইটা মূলত ওই ডাক্তারেরই বোন। তো মার্কোর কাছ থেকে জন বু আমাদের ডনলির টিমের ব্যাপারে জানতে পারে। আর ওইদিকে আমরা দেখি ডনলি বর্তমানে একটা চার্জে রয়েছে এবং সে এখানে টাকা যা ইনকাম করে তাদের একটা অনাথ আশ্রম চালায়। আর তখনই ডনলির কাছে তার দুই সাগরেদ শ্যারন এবং কিম আসে, এবং কিম এসে ওই শয়তানের পূজারীর টিমের ব্যাপারে বলে যে ওদের সবার কানের নিচে এই ধরনের চিহ্নটা রয়েছে। তো ডনলি বুঝতে পারে তার মানে ওরা অনেক বড় একটা সংবদ্ধ চক্র, যাদের লিডার হয়তো অনেক বেশি শক্তিশালী হবে, সে পর্যন্ত যাওয়া অনেক কষ্ট হয়ে যাবে। আর এর জন্য সে কিমকে এই বিষয়টি বের করার দায়িত্ব দিয়ে দেয়। আর কিম করে কি তারপর আরো কিছু লোককে লাগিয়ে দেয় এই চিহ্নওয়ালা লোকদের ব্যাপারে তথ্য বের করতে, এবং বর্তমানে এই ধরনের চিহ্নওয়ালা লোক খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তার মানে এরা পুরো শহর একসময় দখল করে ফেলবে। আর এরপর আমরা দেখি ডনলির কাছে জন বু আসে, মানে এই সিনেমার প্রথমে যে ডক্টরকে আমরা দেখেছিলাম সেই ডক্টর আসে তার বোনের জন্য সাহায্য চাইতে, আর ওকে পাঠিয়েছে হচ্ছে ফাদার মার্কো। কিন্তু ফাদার মার্কোর নাম শুনেই ডনলি রেগে যায় এবং ওকে সাহায্য করবে না বলে জানিয়ে দেয়। কিন্তু জন বু তখন বলে দেখুন আমি নিজে একজন ডক্টর সাইকিয়াট্রিস্ট, কিন্তু তারপর আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। ভূত প্রেতে হয়তো আমার বিশ্বাস করা উচিত না, কিন্তু আমাকে বিশ্বাস করতেই হচ্ছে যেটা আমি নিজের চোখে দেখেছি। আর আপনি যদি আমার কাজ নাও করেন একবার রিকোয়েস্ট থাকবে, আমি এই ভিডিও রেকর্ডটি দিয়ে গেলাম, আপনি এটা একটু দেখবেন, একবার হলেও প্লিজ দেখবেন। আর এরপর আমরা দেখি জন বু বাড়ি এসে সিসি ক্যামেরার দিকে তাকিয়ে দেখে ওর বোনটা বেডে নেই। তো দৌড়ে করে কি সেই রুমের দিকে যেতে চায়, আর তখন ওর পেছনে বোন ছিল, এবং পেছনে তাকালে ওর বোন আবারও সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এরপরে যখন আবারও ঘুরে এবং ওর বোনের বেডের দিকে তাকায় তখন ওর বোনকে আবার ওখানে দেখতে পায় খুব ভালো মতোই রয়েছে। তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এই সবকিছু কিন্তু সিসি ক্যামেরাতে রেকর্ড হয়েছে। তো ফাদার মার্কো মূলত এই বিষয়গুলো দেখে এবং সে অনেক বেশি ভয় পেয়ে যায়, উদ্বিগ্ন হয়ে যায়, এবং এরপর যখন ইয়ানশুকে নিজের চোখে দেখে তখন আরো বেশি অবাক হয়ে যান। কিন্তু বর্তমানে চার্জে থেকে নিয়ম করা হয়েছে ফাদাররা আর কোনো এক্সোরসিজম করতে পারবে না, কারণ সরকারিভাবে একটা আইন করা হয়েছে। তো এই জন্যই মূলত ফাদার মার্কো জোনবুকে আমাদের ডনলির কাছে পাঠিয়েছে। আর ডনলি যেহেতু ফাদার মার্কোর নাম শুনে রেগে যাচ্ছে, তার মানে হচ্ছে হয়তো তাদের মধ্যে পুরনো কোনো শত্রুতা বা কানেকশন রয়েছে। কিন্তু এখানে আমাদের পুরো হিন্ট দেওয়া হয় না, জাস্ট এতটুকু ফ্ল্যাশব্যাক দেওয়া হয় যে ওই ফাদার মার্কোর কারণেই নাকি অনাথ আশ্রমের যে বাচ্চারা এবং নান ছিল তাদের সবার মৃত্যু হয়েছিল এবং তাদেরকে লুসিফার ডেমন মেরে ফেলেছিল। আর এই কারণে মার্কোর রিকোয়েস্টে বায়ু বা ডনলি কাউকে সাহায্য করতে চায় না। আর এখানে আমাদের আরেকটা 7 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় এবং আমরা দেখতে পাই ডনলির সাথে বর্তমানে যে টিম রয়েছে কিম এবং শ্যারন, তাদেরকেও শয়তানের হাত থেকে ডনলি বাঁচিয়েছিল। আর তারপরের থেকে ওরা দুজন ডনলির টিমে রয়েছে। তো যাই হোক এরপর শ্যারন আর কিম ওরা দুজন মিলে ওই ভিডিওটা দেখা শুরু করে, আর ওরা ইনশুর অদ্ভুত ব্যবহার দেখে অবাক হয়ে যায়। হঠাৎ ভিন্ন ধরনের আচরণ শুরু করে দেয় এবং ওর বোনের পিছনে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকে, অদ্ভুত সব কাণ্ড কারখানা করে, নিজের গালে নিজেই ছুরি বসিয়ে দিয়েছে একদিন। আর তারপর ডনলি এখানে আসে এবং তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল, এবং সে এসে বলে শহরে হারিয়ে যাওয়া মানুষের সংখ্যা এবং মৃত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, আমি চাই না এটা আর বাড়তে থাকুক। কিন্তু এরপর যখন ডনলি এই ভিডিওটা দেখে ও বুঝতে পারে যে ইয়াংশু নামের ওই মেয়েটিকে শয়তান পুরোপুরি কবজা করে নিয়েছে এবং তাকে বিভিন্ন রকমের আঘাত দিচ্ছিল, এবং তার উপর অনেক রকম চিকিৎসা চললেও কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু ওরা সিসিটিভির এই ফুটেজগুলো দেখে একটা জিনিস খেয়াল করে, ওদের বাসায় যেসব মানুষরা আসছিল, সেটা হোক ফুড ডেলিভারি ম্যান, সার্ভিসের লোকজন, যেই আসছিল না কেন, তাদের সবার কানের পেছনে ওই একই রকম চিহ্ন ছিল, অর্থাৎ এরা সবাই ওই শয়তানিক কাল্টের সাথে বা গ্রুপের সাথে জড়িত। আর তখনই ডনলির মনে পড়ে জোসেফ নামের একজনের কথা। তো এখানে আমরা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যাই এবং আমরা জানতে পারি ডনলি, জোসেফ এবং মার্কো মানে ফাদার মার্কো একই চার্চে একই অনাথ আশ্রমে বড় হয়েছিল। আর সেখানে জোসেফের একটা শক্তি ছিল কি, সে মানুষের শরীর থেকে শয়তানি আত্মা বের করতে পারতো। আর আমাদের ডনলির ছিল হচ্ছে 2.5 কিলো হাত মানে ফিজিক্যাল পাওয়ার, এবং ডনলি এবং জোসেফ দুই ভাইয়ের মতো থাকতো, কিন্তু বাকি সব বাচ্চারা জোসেফকে ভয় পেত, কারণ সে অনেক
অনেক কালো জাদু টালা জাদুর মানে প্র্যাকটিস করতো। আর বড় হওয়ার পরে আমরা জানতে পারি যে জোসেফ হয়েছে একজন প্রিস্ট, আর আমাদের ডনলি হয়েছে মনে করো একটা প্রাইভেট ডিটেকটিভ, এবং সে এরপর টাকা কামিয়ে অনাথ আশ্রমটাকে কিনে নেয়। কিন্তু কয়েক বছর আগে ডনলি যখন ওই অনাথ আশ্রমে যায় তখন সে দেখতে পায় জোসেফ ওখানে একটা শয়তানকে কবজা করে ফেলেছে, এবং ওই শয়তানটি ওখানকার বাচ্চা এবং নানকে মেরে ফেলেছে, এবং ডনলি অল্পের জন্য সেখান থেকে বেঁচে যায়। তো এখানে বিষয়টা আমি পুরো বুঝতে পারিনি, তবে যতটুকু বুঝলাম ডনলির বন্ধু হয়তো পরে গিয়ে চেঞ্জ হয়ে গিয়েছে এবং সে অমর হওয়ার জন্য হয়তো বাচ্চাদের আত্মা বা মানুষের আত্মা সংগ্রহ করছিল, এবং সে প্রথমে তার এতিমখানায় এসে কাজটা করেছে, এবং ডনলি অল্পের জন্য সেখান থেকে বেঁচে যায়। এবং তারপরে যেটা হয় সে জোসেফের উপর খেপে যায় এবং জোসেফের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, প্লাস জোসেফের কাছে যে পালা শয়তানটি রয়েছে বা জোসেফের যার সাথে চুক্তি রয়েছে যে শয়তানের সাথে, তাকেও ধ্বংস করে দিতে চায়। মানে আমাদের দেশেও কিন্তু অনেকে আছে জিন পালে বা ভূত পালে, এরকম একটা ব্যাপার। আর কিন্তু এরপর ডনলি যখন তার আরেক বন্ধু বা ফাদার মার্কোকে এগুলো বলে, মার্কো এগুলো বিশ্বাস করে না, তার বিলিভই হয় না যে জোসেফ এমন হতে পারে। কিন্তু তারপরেও জোসেফকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এর ফলে মার্কো এবং জোসেফ দুজনের সাথে ডনলির খারাপ সম্পর্ক হয়ে যায়, কারণ ওই সময় ফাদার মার্কো ডনলিকে বিশ্বাস করেন এবং জোসেফকে ধরতে হেল্প করেনি। আর এর জন্যই মার্কোর রিকোয়েস্টে যখন জনবোকে পাঠানো হয় সে জনবোকে না করে দিয়েছিল যে তোর বোনের চিকিৎসা আমি করতে পারবো না। তবে তারপরে ওই সবকিছু দেখার পরে ডনলি বুঝতে পারে যে ইয়ানশু নামের মেয়েটা তো অনেক বড় প্রবলেমে রয়েছে, আর তাছাড়া ওদের বর্তমান যে কেস এটার সাথে তো ইয়ানশুর কেসটাও জড়িত, কারণ সেম ওই ডেমন কাল্টের লোকরা রয়েছে। তো এই জন্য সে ইয়ানশুকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর তারপর ডনলি জুনবোকে বলে তোমাকে সবসময় সতর্ক থাকতে হবে, কারণ ইয়ানশুর পেছনে কিন্তু ওই ডেমন কাল্টের লোক সবসময় আশেপাশে রয়েছে, ওরা রেগুলারলি এমন একটা কিছু করছে যার জন্য ইয়ানশু সুস্থ হচ্ছে না। তোমার বাড়ির ভেতরে কিছু থাকতে পারে, তোমার বা আরো কোনো জিনিস থাকতে পারে, তোমাকে খেয়াল রাখতে হবে। মানে তুমি হয়তো জানো, তোমরা যারা গ্রামে বসবাস করো, গ্রামের একটা প্রচলিত নিয়ম রয়েছে, কেউ যদি কারো ক্ষতি করতে চায় করে কি তোষকের মধ্যে দিয়ে একটা তাবিজ দিয়ে দেয়, বাড়ির মধ্যে তাবিজ পুঁতে রাখে, খাটের নিচে তাবিজ ফেলে দেয়, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, ওইদিকে আমরা দেখতে পাই শয়তান কিন্তু ইয়ানশুকে খুব ভালো মতোই কবজা করে ফেলেছে, এবং এটা ভিডিওতে খুব পরিষ্কারভাবে বোঝা গিয়েছে। আর এরপর ওটা জনবুকে আই মিন ইয়াংশুর বড় বোনকে ভালো মতোই দেখায় যে ওর বোন সবসময় শয়তানকে ঘিরেই রয়েছে, এমনকি হসপিটালেও ওই শয়তানের গ্রুপ যাওয়া আসা করতো। তো এরই মধ্যে আমাদের একটা গার্ডকে দেখানো হয় যেও এটার সাথে জড়িত ছিল, এবং সেও ওর মাঝে আসা সকল মানুষদেরকে খারাপ, আর এই সব মেয়েদেরকে বা কাদেরকে বলি দিতে হবে বা কাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, কাদের ভিতর শয়তান ঢুকাতে হবে, এগুলো মূলত বিশপ নামের আরেকটা গ্রুপ রয়েছে, বোরকা পরে রয়েছে, এরকম একটা দেখা যাচ্ছে আর কি, তারা নিয়ন্ত্রণ করতো। এবং বিশপের মতে ইয়াংশু ছিল হচ্ছে একজন পারফেক্ট শয়তানের জন্য স্যাক্রিফাইস বা বলি দেওয়ার জন্য, এবং ওরা বছরের পর বছর ইয়াংশুর মতো বডি খুঁজে বেড়ায় যেটা একবারে ভার্জিন এবং পিওর হবে, যাতে ওরা স্যাক্রিফাইস করে শয়তানকে সমন করে মানে দুনিয়াতে এনে এভিল দুনিয়া বানাতে পারে। তো যাই হোক, এরপর ওরা করে কি ইয়াংশুর সাথে দেখা করে, আর হতে পারে হয়তো ইয়াংশুর মাধ্যমে ওরা ডেমনের সাথে কথাও বলতে পারে। তো ওখানে যাওয়ার পরে স্যান করে কি এক্সোরসিজম করা শুরু করে, আর তখনই বেড আপনা আপনি নড়তে শুরু করে, এবং ইয়াংশু সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু তখন ডনলি ওর শক্তি দিয়ে আটকিয়ে দেয়, কিন্তু ও গিয়ে তখন ওই রুমের সিলিং এ গিয়ে আটকে থাকে। তবে শ্যারন এখানে অনবর্ত মন্ত্র পড়ে যাচ্ছিল এবং ইয়াংশুকে একদিকে টানা হচ্ছিল, তবে তারপর ইয়াংশুকে ধরে রাখা তো যায় না, এক একবার এক এক দিকে যায়, কিন্তু ডনলি তার শক্তি দিয়ে ওকে বিছানায় আটকে রাখে। আর ওই মুহূর্তে শ্যারন করে কি আবারও সুযোগ বুঝে ইয়াংশুর মাথায় হাত রেখে মন্ত্র পড়া শুরু করে, বাট ওই মুহূর্তে ইয়াংশু যেটা করে অনেক জোরে চিৎকার করে এবং চারজনকে দেয়ালের দিকে ছুঁড়ে মারে, আর তারপরেই হঠাৎ করে ইয়াংশু গায়েব হয়ে যায়। আর তারপর ওরা যখন সিসি ক্যামেরা চেক করে ওরা দেখতে পায় ইয়াংশু বাইরে চলে যাচ্ছে, আর এই দৃশ্য দেখে হসপিটালের সকল পেশেন্টকে বাইরে বের করে দেওয়া হয় যাতে তাদের কোনো ক্ষতি না হয়। আবার ওইদিকে জনবো বেরিয়ে যায় বোনকে বাঁচাতে, এবং তারা গিয়ে দেখে ওর বোন রাস্তা ট্রাফিকের একবারে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, আর তখনই হঠাৎ করে বেহুশ হয়ে যায়। তো যাই হোক, এখানে সবাই এটা বুঝতে পারে যে ওই ডেমনটা ইয়াংশুর ভেতরে খুব ভালো মতোই কবজা করে নিয়েছে। তবে ডনলির টিমে যে শ্যারন রয়েছে, মানে ওই মেয়েটি যে আর কি কবিরাজ, ও এই মুহূর্তে এখনো বলতে পারে না যেটা কোন ধরনের ডেমন এবং এটার সাথে ওরা শক্তি দিতে পারবে কিনা। তো এই জন্য ইয়াংশুকে নিয়ে সেখানে যেতে হবে যেখান থেকে ওর এই প্রথম ভাবটা শুরু হয়েছে বা যেখান থেকে ভূতে ধরেছে। তো এরপর সবাই ইয়াংশুকে নিয়ে সেই জায়গাটিতে পৌঁছায়, মানে ইয়াংশুর বাসা, এবং চারিদিকে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয় যাতে দেখা যায় কখন কি ঘটছে, এবং বাড়িটাও চারদিক থেকে মনে করে বন্ধক দিয়ে দেওয়া হয়। আর তারপর ইয়াংশুকে একটা চেয়ারের মধ্যে বসিয়ে রাখা হয় এবং লবণ দিয়ে চারপাশে ওকে আটকিয়ে দেওয়া হয় যাতে ওরা ভেতর থেকে আত্মা বাইরেও না আসতে পারে, ভেতরেও না যেতে পারে। তো এরপর শুরু হয় এক্সোরসিজম, আর এই এক্সোরসিজমের টোটাল 7টা স্টেজ রয়েছে, এবং যে কোনো ভাবে এই ডেমনের কাছ থেকে ডেমনের নাম জানতে হবে। একবার যদি ডেমনের নাম জানা যায় এবং তারপর যদি ডেমনকে নাম ধরে ডাকা হয় তখন ডেমন দুর্বল হয়ে পড়বে এবং ডেমনটিকে ইয়াংশুর বডি থেকে বের করা যাবে। তো শুরু হয়ে যায় প্রথম স্টেজ, আর এখানে প্রথম স্টেজ তো ভালো মতো হয়, কিন্তু দ্বিতীয় স্টেজে শয়তান করে কি ধোকা দেওয়ার চেষ্টা করে, মানে বোঝায় যে আমি ভালো হয়ে গিয়েছি, শয়তান চলে গিয়েছে, আমি ইয়াংশু, আমার উপর অত্যাচার হচ্ছে, এরকম একটা কিছু। আর তারপর শ্যান করে কি তৃতীয় ধাপ আসে, সেই হিসাবে ওই মেটালের চাকতিটা সামনে রাখে, কিন্তু এইবার এটা দেখি ইয়াংশু চমকে যায় এবং ডেমন তখন কবিরাজ শ্যারনকে গালি দেওয়া শুরু করে, তুই একজন অনাথ। আর এরপর পুরো ঘর আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়, যে কারণে ডনলি বাইরে গিয়ে চেক করে এবং সে দেখতে পায় আশেপাশে অনেক শয়তানের ফলোয়াররা লুকিয়ে রয়েছে। তো ডনলি তো একটা একটা করে বের করে মারতে শুরু করে, আর তখনই ঘরের ভেতরে ভূমিকম্পের মতো অবস্থা হয়ে
হয়ে যায়। আর অন্যদিকে রুমের মধ্যে শ্যারন যখন ইয়ানশুর উপরে এক্সোরসিজম চালাচ্ছিল অর্থাৎ মন্ত্র পড়ছিল তখন একটা হাত চালান দেয়, কিন্তু ডেমন তো পুরোপুরি খেপে যায়, যে কোনো মূল্যে শ্যারনকে আঘাত করতে চাচ্ছে। আবার ডেমন তো মনে করে লবণের রেখাটাও পার হতে পারছে না। আর শ্যারনের লেভেলটা হচ্ছে ওই বিশাপদের উপরে, মানে শয়তানদের যে বিশাপ লেভেল আছে যারা সিলেক্ট করে কাকে স্যাক্রিফাইস দেওয়া হবে তাদের উপরের লেভেলের প্রিস্ট, তো এর জন্য শয়তান ওর সাথেও পারছে না। কিন্তু আবার শ্যারন শয়তানের নাম না জেনে ওকেও খতম করতে পারছে না। তো এই সুযোগে ডেমন তখন শ্যারনকে বলে আমার দুনিয়াতে চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। তো শ্যারন বলে আচ্ছা ঠিক আছে। আর এইদিকে আমরা দেখি ওই ডেমনের যে ফলোয়াররা ছিল তারা করে কি ডনলির উপরে এক ধরনের পাউডার ছিটিয়ে দেয়, যেটার কারণে ডনলির পুরো শরীর অবশ্যই যেতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। আবার এদিকে আমরা দেখি আমাদের সবাইকে অবাক করে দিয়ে ওই ডেমন দূর থেকেই জন বুকেও পজেস করে ফেলে, মানে বড় বোনকেও। তো এটা দেখে শ্যারন তো অবাক হয়ে যায়, কিভাবে পসিবল, আমি তো শয়তানকে আটকে রেখেছি, তার মানে এই ঘরের মধ্যে আর অনেক কিছু রয়েছে। তো এরপর ওরা করে কি যখন ওই জাদুর পাউডার ইউজ করে তখন দেখা যায় দেয়ালের মধ্যে গোপনে অনেক কিছু লেখা রয়েছে, অনেক পুরোনো ভাষা অনেক কিছু লেখা। তো এটা দেখে ডনলি শ্যারনকে আটকা এবং বলে এটা পড়ো না, হতে পারে এটা কোনো অভিশপ্ত ভাষা। তো ওরা করে কি সেই লেখাগুলো ধ্বংস করে দেয়, আর এর ফলে এক মুহূর্তের জন্য ইয়ানশু নর্মাল হয়ে যায়। মানে বিষয়টা দেখো যে আমাদের দেশে যেমন তাবিজ দেয় না বিছানার নিচে, এরকম মনে করো ওদের পুরো বাড়ি ভরে এগুলো করে রেখেছে। তো যাই হোক এগুলো ভাঙার পরে ইয়ানশু নর্মাল হয়ে যায়, কিন্তু তারপরে রূপ চেঞ্জ হয়ে যায় এবং ওই শয়তানটি ডনলিকে বলে আমি সেই শয়তান যে চার্জের বাচ্চাদেরকে স্যাক্রিফাইস করেছিলাম, আর তুই যদি আমার দলে চলে আসিস, আমার আন্ডারে আসিস, তাহলে আমার পুরো যে গ্রুপটা রয়েছে তার লিডার বানাবো তোকে। তো ডনলি তো এগুলো শুনে রেগে যায় এবং এখানে একটা বিষয় লক্ষ্য, শয়তান এমন একটা জাদু খেলেছে বা এমন একটা চাল খেলেছে ডনলিকে দিয়েই শ্যারনকে মারবে, মানে ডনলিকে দিয়েই ডনলির লোককে মারবে। তো এই জন্য শ্যারনের চেহারাটা বানিয়ে ফেলেছে হচ্ছে শয়তানের মতো এবং ডনলি শ্যারনকে শয়তান মনে করে গলা চাপে মারতে শুরু করে এবং তারপর শয়তান সেখানকার সবকিছু জমিয়ে দিতে শুরু করে, মানে ঠান্ডায় সবকিছু যেন জমে যাচ্ছিল। আর তারপর আমরা শ্যারনকেও ডেমনের দুনিয়ায় দেখতে পাই, যেখানে শয়তান ওকে বলছে দেখ ইয়ানসু কিন্তু এখানে এসে কমফোর্ট ফিল করছে আর ওকে আমি এখানে আনার জন্যই ধরেছি, কিন্তু এখানেও শ্যারন করে অনেক কৌশল করে শয়তানের নামটা শুনে নেয় এবং বাস্তব দুনিয়াতে চলে আসে। কিন্তু বাস্তব দুনিয়াতে ওই ডেমন করে কি ইয়াংশুর বড় বোন জুনবুকে ওর বনের কণ্ঠ নকল করে ওকে ধোকা দেওয়ার চেষ্টা করে এবং জুনবু তখন করে কি পাগলের মতো ওই লবণের রেখাটা পার করে বনের কাছে চলে যায়। আর এর ফলে যেটা হয় লবণের রেখাটা ভেঙে যায় এবং মনে করো ডেমন মুক্ত হয়ে গিয়েছে এবং আমরা তখন ওই ডেমনের আসল চেহারাটা দেখতে পাই। আর এরপর শয়তানটা করে কি সবাইকে ছুঁড়ে ফেলে দেয় এবং এরপর আমরা দেখতে পাই ইয়ানশু ছাদে ঝুলে রয়েছে, তবে ওর ভেতরে এখন শয়তানটি খুবই শক্তিশালী অবস্থায় রয়েছে। আর তারপর আমরা দেখি ঘরের মধ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস হতে শুরু করে। আর তারপর ডক্টর জনবুর মনে পড়ে ওদের আগে যারা এই বাড়িতে ছিল তারা বলেছিল যে ওদের অনেক বড় বড় জিনিস স্টোর হাউসে রাখা রয়েছে এবং তারা ওই ডেমনের ফলোয়ার ছিল। তো এরপর আগে স্টোর হাউস চেক করে এবং ইয়ানসুকে খুঁজতে শুরু করে আর দেখা যায় ইয়ানসু উল্টো হয়ে ঝুলে রয়েছে এবং শয়তানকে পুরোপুরি প্রসেস করে ফেলেছে। আর ডনলি ওদিকে যায় হচ্ছে স্টোর রুমে এবং একটা রাস্তা পেয়ে যায় বেসমেন্টের। আর ওখানে গিয়ে ডনলি দেখে যে অ্যাকচুয়ালি এই শয়তানদের তো মনে করো গোপন আস্তানাই এখানে, আর ওদেরকে এরকম প্রসেস করে রেখেছে বা অশান্তিতে রেখেছে কারণেই যাতে এই আস্তানা সম্পর্কে কেউ না জানতে পারে। তো যাই হোক ওখানে ডেমনের লোকজন তো রিচুয়াল করছিল, তার এটা দেখে ডনলির তো মাথা গরম হয়ে যায় এবং ওদের সাথে মারামারি শুরু করে দেয়। আর ওরাও ডনলির উপর হামলা করে এবং ডনলিকে কয়েক সেকেন্ডের জন্য প্রসেসও করে দেয়। আর এইদিকে আমরা শ্যারনকে শয়তানের দুনিয়া দেখতে পাই আর শ্যারন তো শয়তানের নাম জেনেই গিয়েছে। তো এই শয়তানের নামটা হচ্ছে মূলক। তো শ্যারন বারবার ওর নাম নিয়ে মন্ত্র পড়ে এবং ইয়াংশুর ভেতর থেকে শয়তানকে বের করে নরকে পাঠানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই বাসার ঘরের জানালাগুলো ভেঙে যায় এবং অনেকটা কনজুরিং সিনেমার মতো একটা দৃশ্যের তৈরি হয়। আর একটু পরেই ইয়াংশু বেহুশ হয়ে নিচে পড়ে। দোজকের দরজা বা দোজকের পোর্টাল খুলে যায় এবং ডেমনকে তো দোজক টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু ডেমন তখন ইয়াংশুকেও নিয়ে যেতে চায়, কোনোভাবেই ছাড়তে যাচ্ছিল না। তো ওদিকে ডেমন টানছিল, এদিকে ওরা টানছিল, কিন্তু শক্তি দিয়ে ওকে তো আর আটকে রাখা যাবে না। তো এই জন্য শ্যারন করে কি আবারও মন্ত্র পড়া শুরু করে এবং শয়তানের নাম ধরে ডাকতে শুরু করে, কিন্তু শয়তান তো ছাড়াই না, উল্টো ওদেরকে বলে ওরা যদি এই পৃথিবীতে বেঁচে থাকতে চায় তাহলে ওরা যেন ইয়াংশুকে ছেড়ে দেয়। বাট তখনই শ্যারনের চোখ কিছু সময়ের জন্য পুরোপুরি কালো হয়ে যায় এবং ও চিৎকার করে ডেমনকে ধমক দিয়ে ডেমনের জায়গায় পাঠিয়ে দেয়। মানে বুঝতে পারছো শ্যারন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল ওই সময়টার জন্য। আর তার ফলে যেটা হয় সেই ডেমন গায়েব হয়ে যায় এবং লাস্টে ডেমন গায়েব হওয়ার আগে আমাদের ডনলি তার একটা বিখ্যাত পাঁচ মারে ওই ডেমনকে এবং দোজকের দরজা বন্ধ করে দেয়। তো যাই হোক ইয়ানশু ঠিক হয়ে গিয়েছে আর ডনলিও আবার অনাথ আশ্রমে যায় এবং অনাথ আশ্রমটা আবার ঠিক করে ফেলে। আর এরপর আমরা ওদের তিনজনকে সেখানে যেতে দেখি যেখানে শ্যারনকে প্রসেস করা হয়েছিল। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক এখানে আমার একটা কথা বলতে হচ্ছে, আমি অ্যাকচুয়াল সিনেমাটা দেখেছি কিন্তু এটা যে আমি এক্সপ্লেন করলাম, মানে আমি যে স্ক্রিপ্টটা যেখান থেকে পেয়েছি স্ক্রিপ্টটা আসলে তো সুন্দর করে লিখতে পারি নাই। অ্যাকচুয়াল সিনেমাটা এর চেয়ে আসলে সুন্দর, স্ক্রিপ্টটা সুন্দর হয় নাই বলে আমি তোমাকে সুন্দর করে বোঝাতে পারি নাই। তবে এই সিনেমা দেখে যতখানি তুমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছো অ্যাকচুয়াল সিনেমা দেখে হয়তো তোমার এর চেয়ে বেশি ভালো লাগবে। তবে তারপরে খুব বেশি ভালো নাও লাগতে পারে, কারণ শুধুমাত্র আমি তুমি না, বেশিরভাগ মানুষই সিনেমাটিকে পছন্দ করে নাই, যেরকম এক্সপেকটেশন করেছিল সেরকম কিছু হয় নাই। মূলত এটা ডনলি শো হয়ে গিয়েছে, কাহিনী ছিল না সিনেমাটার, এর জন্য আইএমডিবি রেট পেয়েছে মাত্র 10-এ 5.2। ডনলির কোনো সিনেমায় 6.5 বা 6 এর নিচে নেই। তো যাই হোক এই সিনেমার পার্ট 2 আসবে, কারণ জোসেফকে আমাদের এই পুরো সিনেমাতে দেখানো হয়নি এবং জোসেফের সাথে আমাদের ডনলির ফাইট তো রয়েছেই, তবে মনে হয় না এটার সেকেন্ড পার্ট আসতে পারে আর কি, কারণ সিনেমাটা খালি ডনলির নামের জন্য সারা
পেয়েছিল, কিন্তু সিনেমা দেখার পরে বেশিরভাগ মানুষই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে আর কি। তবে আমি দুঃখিত যে আমিও খুব ভালো এক্সপ্লেন করতে পারিনি। স্ক্রিপ্ট রাইটার আসলে নিজে হয়তো অনেক কিছু না বুঝে এক্সপ্লেন করেছে, আমার একবারে দাঁত ভেঙে গিয়েছে এক্সপ্লেন করার জন্য। তো তোমরা এটার আসল সিনেমাটা দেখে নিও।